অন্ধকারের দেবতা, ভয়ঙ্করের শাসক, শেয়াল রূপী দেবতা, আমি তোমার আগমনের জন্য সব আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করেছি। তুমি আমাকে তোমার শক্তিতে শক্তিশালী করো। ও অন্ধকারের রাজা, আমার ডাকে সাড়া দাও, সাড়া দাও আমার ডাকে। আমি তোর পূজায় খুশি হয়েছি। তোর শেয়াল রূপী মানুষের বলি আমি গ্রহণ করেছি। তোকে আমি বিশেষ শক্তি দান করব। হ্যাঁ প্রভু, আমি তোমার শক্তিতেই শক্তিশালী হতে চাই। আমাকে আহা, এটা কি? এই কাচের টুকরো এলো আবার কোত্থেকে? যত সব! প্রভু, প্রভু, তুমি তুমি এমন করছো কেন? আমি কি কোনো অন্যায় করেছি প্রভু? এমন করছো কেন তুমি? তোর এত বড় সাহস, তুই জানিস না আমার যজ্ঞের আগুনে যদি কিছু ছুঁড়ে ফেলা হয় সেটাই আমার অপমান হয়। তুই এই যজ্ঞ দিয়েছিস, এখন তোকে আমি শেষ করে দেব। প্রভু, প্রভু, আবার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি প্রভু। আমাকে ক্ষমা করে দাও প্রভু, আমাকে ক্ষমা করে দাও। আমার সামান্যতম অপমান হলে যোগ্যতাকে শেষ হয়ে যেতে হবে। অমোঘ শক্তি অবজ্ঞা করার এটাই শাস্তি। রূপা, তোর বানানো পিঠে করিমদের বাড়ির সবাই খুব পছন্দ করেছে মা। করিম তো বলেছে এত ভালো পিঠা নাকি ওর মাও কোনোদিন বানায়নি। যাও মা, কিসব বলো না, তোমার শুধু বাড়ি বলার স্বভাব। আরে না রে না, একটু বাড়িয়ে বলছি না। কদিন পরই তো তোদের বিয়ের দিন, আর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার মেয়েটা বড় হয়ে গেল। করিমের সাথে তোর জুটি দেখতে কি সুন্দর লাগবে। মা, এখনো তো আরো অনেক দিন বাকি, তুমি এখনই ওসব কথা বলছো? করিমের মতো পাত্র পেয়ে আমার কি যে ভালো লাগছে তোকে বোঝাতে পারবো না মা। যেমন বড় লোক তেমনি সুদর্শন, তোর তো রাজ কপাল রে মা। মা, তুমি থামবে? লজ্জা পেয়ে গেছে, এখন নিচু মুখ করে চুলার আগুন বাড়ানো হচ্ছে। হ্যাঁ, পাগলি একটা। চুলার আঁচটা বাড়িয়ে দি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। হ্যাঁ রূপা, কি হলো? কি হলো তোর? দেখি মা, দেখি মুখটা। হে কি, মুখটা এভাবে কি করে চলে গেল? রূপার বাবা, তুমি কোথায়? জলদি এদিকে এসো, এক্ষুনি গিয়ে কবিরাজকে ডেকে আনো। এই মেয়েকে আমি কিছুতেই বিয়ে করব না। এই পোড়া মুখ নিয়ে আমার ঘরে এই মেয়ে আসবে? না না, কিছুতেই না।
বাবা করিম, তুমি এমন কথা বলো না। কবিরাজ বলেছে ঠিক মতো চিকিৎসা করলে রূপার চেহারা আবার আগের মতো হয়ে যাবে। আর এটা তো দুর্ঘটনা ছিল। এই চেহারা, এই পোড়া আলুর মতো চেহারা আর কখনোই ঠিক হবে না। না আলম সাহেব, আমাদের পক্ষে এই সম্বন্ধ নিয়ে আগানো সম্ভব নয়। আমরা এই বিয়ে ভেঙে দিচ্ছি। আমার ছেলের জন্য আরো কত সুন্দরী মেয়ে পাওয়া যাবে, আপনি কি সেটা জানেন? আজ একটা দুর্ঘটনায় আমার চেহারা পুড়ে গেছে বলে আমাকে এমন অপমান। ঠিক আছে, আমিও দেখে নেব। আমি আবার আগের রূপা হয়ে তবেই আপনাদের প্রতিশোধ নেব। তুই এসেছিস? আমি তো তোর মতো দুঃখী আত্মারই খোঁজ করছি। বাবা, আমি আমার অপমানের জবাব দিতে চাই বাবা। আমি আবার আমার সৌন্দর্যকে ফিরে পেতে চাই। আমায় সাহায্য করুন বাবা, আমায় সাহায্য করুন। সৌন্দর্য ফিরে পাওয়া কঠিন নয় রে মা, তবে এর জন্য তোকে একটি মন্ত্র জপতে হবে। তোর ডান দিকে দেখ। এইটা কি বাবা? কাল পূর্ণিমার রাত। এই মন্ত্র আগুন জ্বালিয়ে তার সামনে বসে একটানা 2000 একবার পড়বি। পড়া শেষ করে তোর বৃদ্ধাঙ্গুল কেটে রক্ত দিতে হবে। কিন্তু সাবধান, খুব খেয়াল রাখতে হবে কেউ যেন কাছে না আসে, কারণ আগুন তখন মন্ত্রপ্রত থাকবে। এই আগুনে যার ছায়া পড়বে তুই তার মতোই হয়ে যাবি। কি পারবি তো সব পালন করতে? আমি পারবো বাবা, আমি নিশ্চিত পারবো। আমাকে যে পারতেই হবে। পারতে যে তোকে হবে। এই মন্ত্র পড়ার জন্য এই জঙ্গলই নিরাপদ। এখানে কেউ আসবে না, আগুনে কারো ছায়াও পড়বে না। হ্যাঁ, এই জায়গাটাই ভালো মনে হচ্ছে। এখানে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়া শুরু করি। কি? কে ওখানে? কে? কই, কেউই তো নেই। মনে হয় আমারই মনের ভুল। যাকে আবার শুরু করি। এইটা এইটা কি শুরু হলো? আমার আমার এই অবস্থা কি করে হলো? এই কি হয়ে গেল আমার? নিশ্চয়ই আগুনে শেয়ালের ছায়া পড়েছিল। আমি সাবধান ছিলাম না। নিজের ভুলে আজ আমি শেয়াল হয়ে গেলাম। মেয়েটা মনে এত দুঃখ পেয়েছে। সারাদিন কোথায় কোথায় ঘুরছে কে জানে। কিছুই তো মুখে দেয়নি ঠিক মতো। আমি তো কত খুঁজেছি আজ মেয়েটাকে, কোথাও পেলাম না। অভিমান করে কোথাও লুকিয়ে আছে মনে হয়। কোথায় লুকিয়ে আছে কে জানে। কোনো আপদ বিপদ হলো না তো? এমন অলক্ষণে কথা বলো না তো। মেয়েটা যেন বাড়ি ফিরে আসে সেই প্রার্থনাই করো।
এটা এটা কি? এ কেমন শিয়াল? আবার দেখি মানুষের মতো দাঁড়িয়ে আছে। এই দূর হ বলছি। দাঁড়াও, তুমি সরে যাও। শেয়ালটাকে সুবিধার মনে হচ্ছে না। আয় 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 আয়, যা 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 যা, এখান থেকে যা, যা বলছি। বাবা, মা, আমি তোমাদের রূপা। আমায় তোমরা চিনতে পারছো না? আবার হুক্কা হুয়া করে ডাকছে, কেমন দেখনি? আয় 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 আয়, চলে যা চলে যা, চলে যা বলছি, চলে যা। মা, বাবা, তোমরাও আমাকে চিনতে পারলে না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আজ কেউ নেই বলে হাত পুড়িয়ে রান্না করতে হয়। সেই পোড়া হাতে হাঁড়ি ঠিক মতো ধরতে পারিনি বলে সেটা পরে ভেঙেই গেল। আমার জীবন কি এভাবেই একা একাই কাটবে? কিরে হাসান, একা একা বসে কি ভাবছিস? না রে, কিছু ভাবছি না। কি আর ভাববো? বুঝি রে, সবই বুঝি। রান্না করতে গিয়ে আবারও হাত পুড়িয়েছিস বুঝি? একা জীবন কত আনন্দের, তাই না রে বন্ধু? ঠাট্টা করিস না। আজ গরিব বলে কেউ আমাকে বিয়ে করতে চায় না। গরিব বলে সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তুইও মজা করছিস আমার সাথে? না রে বন্ধু, মজা করছি না। তবে এখন যা শোনাবো তাতে তুই আর মজা পাবি না। তোর নয়নের তো বিয়ে হয়ে গেছে রে। তাই নাকি? হ্যাঁ রে, তোকে গরিব বলে বিয়ে করলো না, ঠিকই বড়লোক পাত্র জুটিয়ে নিল, দেখলি? আর এদিকে আমি পাত্র ভেঙে বসে আছি। হায় রে কপাল! আই শোন, তোকে একটা কথা বলি। বটতলার সাধুর কাছে যাবি নাকি একবার? সাধুর কাছে? ওখানে গিয়ে কি হবে? সাধু বাবা নিশ্চয়ই একটা উপায় বলে দেবেন। আমার মনে হয় তুই একবার গিয়ে দেখ না। ঠিক আছে, সব চেষ্টাই যখন করলাম, এটার বাকি থাকে কেন? গিয়েই দেখি কি হয়। এসেছিস? আমি তো তোর জন্যই অপেক্ষা করছি। মন খারাপ করিস না, তোকে আর একা থাকতে হবে না। তবে সৃষ্টিকর্তার ইচ্ছায় তোকে ভরসা রাখতে হবে। কি, রাখবি তো? বাবা, আপনি এসব কি করে জানলেন বাবা? দুঃখী মনের খবর আমি সবই বুঝতে পারি রে। শোন, তুই কুসুমপুরের জঙ্গলে যা, রক্তচন্দন গাছ কাট। বাবা, সেই গাছ তো সাপের আখড়া। আমি তো সাপ খুব ভয় পাই বাবা। তুই কাঠুরে, আর তুই কিনা সাপ ভয় পাস? সেখানে একজন তোকে সাপের হাত থেকে বাঁচাবে, সেই তোর জীবন সঙ্গী হবে রে। সত্যি বাবা? সত্যি? আমি এক্ষুনি যাচ্ছি বাবা, এক্ষুনি যাচ্ছি। দাঁড়া। জি বাবা, বলুন। যে ঘরে আসবে তার মনে কখনো কিন্তু কষ্ট দিস না। তাকে সৃষ্টিকর্তাই তোর জন্য পাঠিয়েছেন, ভুলে যাস না কিন্তু। অবশ্যই বাবা, অবশ্যই। ও বাবা গো, সাপ সাপ, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও বাঁচাও।
হলো, এখন আর কোনো ভয় নেই। তুমি তুমি কে? আমি রূপা। তুমি তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি আর কিছুই চাই না। আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি কিছুই শুনতে চাই না। তুমি আমার জীবন সঙ্গী হবে। দাঁড়াও দাঁড়াও, আমি কি বলছি তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, কেন পারবো না? কিন্তু কোনো কিন্তু না, চলো এক্ষুনি আমরা বিয়ে করব। না, এই বিয়ে আমি করতে পারবো না। কেন? কেন করতে পারবে না? তুমি তো আমাকে দেখোনি, আমি দেখতে কেমন তুমি কিছুই জানো না। আমাকে দেখেও যদি তোমার বিয়ে করতে আপত্তি না থাকে, তাহলে আমারও কোনো আপত্তি নেই। বেশ, তো তোমার মুখটা দেখাও। এ কি? তুমি শেয়াল? তুমি তো একটা শেয়াল। হ্যাঁ, আমি শিয়াল। না জানি কার অভিশাপে আমার জীবন এইভাবে বদলে গেছে। যাই হোক, আমি এখন আসি, তুমি বাড়ি ফিরে যাও, এই জঙ্গলে বিপদ আছে। দাঁড়াও, সাধু বাবা বলেছিলেন সৃষ্টিকর্তার উপর ভরসা করতে। আমি তার কথাই মেনে নিলাম। তুমি আমার জীবন সঙ্গী। চলো চলো আমরা বিয়ে করি। তোমার কোনো আপত্তি নেই? না, আর কোনো আপত্তি নেই আমার। বাহ, অবশেষে একা থাকার দিন ফুরালো। সত্যি সংসার জীবনের সুখ যে আমার ভাগ্যে থাকবে আমি কখনোই ভাবিনি। আমিও কখনো ভাবিনি আমার জীবন এমন অদ্ভুত ভাবে বদলে যাবে। তোমার গল্প শুনে আমি খুব কষ্ট পেয়েছি রূপা। তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি সব সময় তোমার খেয়াল রাখবো। তুমি পুরনো কথা আর ভেবো না, কেমন? আমি এখন কাজে যাই, অনেক বেলা যে হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। হাসান, এই হাসান, আরে কোথায় তুই? বেরিয়ে আয়। কিরে, এত চেঁচাচ্ছিস কেন? তুই বিয়া কইরা ঘরে বউ আনছো, তার আমরা কিছুই জানি না। কই রে বেটা, তোর বউ দেখা। ভাবি, ও ভাবি, ভাবি। আরে শোন শোন, এত অস্থির হোস না। দেখবি তোরা আমার বউকে অবশ্যই দেখবি, একটু সময় দে। অত শত আমরা বুঝি না বাপু, ভাবিকে ডাকো, তার হাতের শরবত খাইয়ে আজকে যামু। কই কই ভাবি কই? তোরা আমার কথা শুনবি তো? আমরা কিছুই শুনুম না, ভাবির সাথে আমাগর দেখা করাই দে। বেশ, রূপা, রূপা, বেরিয়ে এসো। ওরা তোমাকে দেখতে এসেছে, তোমার ঘোমটাটা সরাও। এ কি, হাসানের বউ তো শেয়াল। হাসান, তুই মাইয়া না পাইয়া শেষমেশ শেয়াল বিয়ে করলি। মানুষের শেয়াল বউ, কি ভয়ঙ্কর রে বাবা। এসব কি হচ্ছে হাসান? এ কে? মানুষ তো নয়, নিশ্চয়ই শেয়াল রূপী কোনো দানব তোর ক্ষতি করবে রে। আমার বউ যেমনই হোক, সে আমার সংসারের রানী। খবরদার, তাকে কোনো অপমান করবি না। আমরা তো তোর ভালোর জন্যই বলছি রে বাপু। আমার ভালো তোদের ভাবতে হবে না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা তোরা।
ওদের কথায় তুমি কিছু মনে করো না রূপা। আর এখন থেকে তুমি মুখ খুলেই থাকবে, তোমার আর কোনো ভয় নেই, কেমন? হাসান, ও হাসান, বাড়ি আসো নাকি? মা, সি 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 সি, কি ভয়ঙ্কর! এই পুষি হাসানের বউ? তাহলে তো ঠিকই শুনেছি, হাসান শিয়াল বিয়ে করেছে। এই শিয়াল বউ নিয়ে হাসান থাকবে? আর থাকতে হবে না, আমি যে চলে এসেছি। আমার স্বামী মারা গেছে, একা একা থাকতে আমারও খুব খারাপ লাগে। হাসান আমার মতো সুন্দরীকে বিয়ে করবে, বুঝলে শিয়াল বউ? তোমার তো দিন ফুরিয়ে গেছে। ও মা, শিয়াল দেখছি আবার কাঁদছে। এই যে ভয়ঙ্কর চেহারা, হাসান কি করে সহ্য করে মাগো? আমি তো সইতেই পারছি না, কেমন বিদঘুটে মূর্তি। আমি যাই বাবা, বেশিক্ষণ থাকলে আমি দুঃস্বপ্ন দেখব। তুমি ঠিকই বলেছ নয়না, আমি হাসানের উপযুক্ত নই। রূপা, রূপা, কোথায় তুমি? রূপা! হাসান, তুমি এসেছো? ওই শিয়ালটা পালিয়েছে বুঝি? যাক, ভালোই হয়েছে। অবশ্য পালানোরই কথা, যা বলেছি না ওকে। কি বলছো তুমি রূপাকে? রূপা? ওই শিয়ালটার আবার নাম আছে নাকি? রূপ নেই আবার রূপা? শোনো, যা সত্যি তাই বলেছি। ওই শিয়ালটাকে আমি বলেছি যে তুমি আমাকে বিয়ে করবে। অসম্ভব, আমি কিছুতেই তোমাকে বিয়ে করব না। শোনো নয়না, আমি জানি তুমি সুন্দরী বিধবা, কিন্তু আমি রূপাকেই ভালোবাসি, ওকেই আমার চাই। আমি যেভাবেই হোক ওকে খুঁজে বের করব। রূপা, তান্ত্রিক বাবা, আপনি? আমি জানি তুমি মনে খুব কষ্ট পেয়েছো। মানুষের কাজই এই, ওরা কেবল বাইরের রূপটাই দেখে। এই রূপটা যে তুচ্ছ, এটা কেউ বোঝে না। বাবা, আমার জীবনের কাছে আর কিচ্ছু চাওয়া পাওয়ার নেই। আমি নিজেকে শেষ করে দিতে চাই। শেষ যখন করতে চাচ্ছ, তখন এমন ভাবেই শেষ করো যাতে তুমি অসীম ক্ষমতা পাও, যাতে তোমার জীবনটা কারো কাজে আসে। মানে, কি বলছেন কি আপনি? শেয়াল রূপী দেবতা শৈল শঙ্কর বলি হলে তুমি অসীম ক্ষমতা পাবে। তোমার এই শেয়ালের রূপটাই শৈল শঙ্করের দরকার, আর আমিও আমার সাধনার পরবর্তী ধাপে যেতে পারবো। আমার আর কিচ্ছু চাই না। আমায় বলি দিয়ে যদি আপনার উপকার হয়, তবে তাই করুন। বেশ, তবে চলো আমার সাথে। বাবা, তুই এসেছিস? হাতে সময় নেই, যা করার জলদি করতে হবে, জলদি করতে হবে রে, হাতে একদমই সময় নেই। বাবা, কি হয়েছে? তান্ত্রিক কালী শঙ্খ রূপাকে বলি দিতে চায় সেই শেয়াল রূপী দেবতার কাছে। তাকে সন্তুষ্ট করে সে অসীম ক্ষমতা পেতে চায়। নিজেই তোর বউকে মন্ত্রের ফাঁদে ফেলে শেয়াল বানিয়েছিল। মন্ত্রটাই ছিল মানুষের শেয়াল হবার মন্ত্র, কারণ শৈল শঙ্করের পূজার মূল উপকরণ ছিল শেয়াল রূপী মানুষের বলি। কি বলছেন বাবা?
কালী শঙ্করের দাদা কালীচরণ এই শিয়াল দেবতার পূজা করতে গিয়ে ভুল করে দেবতার অবমাননা করেছিল এবং প্রাণ হারিয়েছিল। কালী শঙ্কর আবার শিয়াল দেবতাকে জাগিয়ে তুলতে চাইছে। দেবতার অবমাননা? যজ্ঞের আগুনে কিছু ছুঁড়ে মারলে দেবতার অবমাননা হয়। যার নামে যজ্ঞ তাকে সে ধ্বংস করে দেয়। সাধনা করতে গিয়ে আমি কালীচরণের মৃত্যুর ঘটনা জানতে পেরেছিলাম। বাবা, আমি এখন কি করব বাবা? তুই রূপাকে বাঁচা। রূপা মনে কষ্ট পেয়ে তান্ত্রিকের পূজার বলি হতে চলে গেছে। তুই জলদি যা বাবা, জলদি যা। কিন্তু আমি কিভাবে ওই তান্ত্রিকের মোকাবেলা করব বাবা? তোর ভালোবাসাই তোর সবচেয়ে বড় অস্ত্র। আর হাতের কুড়াল তো আছেই। এখান থেকে পূর্ব দিকে গেলেই কালী শঙ্করের আস্তানা খুঁজে পাবি। হাতের কুড়ালটা সময় মতো কাজে লাগাস। এখন যা বাবা, যা এখন। আমি রূপাকে বাঁচাবো, যেভাবেই হোক আমি রূপাকে বাঁচাবো। রূপা, আমি এসেছি। রূপা, আমি এসেছি। তুমি তুমি এখানে কেন এসেছো? ফিরে যাও, নয়নাকে বিয়ে করে ভালো থেকো। কে নয়না? আমি কাউকেই বিয়ে করতে চাই না। আমি তোমাকে নিতে এসেছি রূপা। অনেক দেরি হয়ে গেছে। আমি শিয়াল রূপী দেবতা শৈলংশীর কাছে বলির জন্য নিজেকে সঁপে দিয়েছি। তোমাকে আর কিছুই করতে হবে না। আমি আসছি তোমাকে নিতে। খবরদার রূপা। এখন রূপা আমার আয়ত্তে। ওকে তুই কিছুতেই নিয়ে যেতে পারবি না। শয়তান তান্ত্রিক, সরে যা বলছি। আমার শক্তির সাথে কেউ পারবে না। একটু পর আমি হব আরো অসীম শক্তির আধার। রূপা, বড্ড বোকারে তুই রূপা। নিজেকে এভাবে বলির জন্য সঁপে দিলি? তোর বলি হবে আমার শক্তি। আর তোর শেষ। দেবতার অবমাননা। হ্যাঁ, পেয়েছি দেবতার অবমাননা। শয়তান তান্ত্রিক, তোর দিন শেষ। বোকা কালী শঙ্কর, নিজের দাদা কালীচরণের মতোই ভুল করলি। আবারও আমার অবমাননা করেছিস। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। রূপা, রূপা, তুমি ঠিক আছো রূপা? হাসান, হাসান, তুমি আমায় বাঁচিয়েছো। আমায় আবার নতুন জীবন দিয়েছো। আমাকে আর কখনো ছেড়ে যাবে না কিন্তু? না, কখনো যাব না। রূপা,
আমার মা রূপা। রূপা, রূপা তুমি ঠিক আছো? এক সাধু বাবা আমাদের সবকিছু খুলে বলেছেন। মা, তুই শিয়াল রূপে আমাদের কাছে গিয়েছিলি, কিন্তু আমরা তোকে চিনতে পারিনি রে মা। আমরা সব জেনেই এখানে ছুটে এসেছি। রূপা, তুমি তো একদম আগের মতো হয়ে গেছো। তুমি ফিরে চলো, আমি তোমাকে নিতে এসেছি। না করিম, তুমি ফিরে যাও। আমি হাসানের স্ত্রী, আর ওর সাথেই আমি থাকবো। কিন্তু রূপা, ও তো একটা গরিব কাঠুরে, কি আছে ওর? ওর একটা সুন্দর মন আছে, যেটা তোমার নেই। ও আমার শিয়াল রূপ দেখেও আমায় ভালোবেসেছিল। তোমার মতো বাহ্যিক সৌন্দর্য সে চায়নি, আর আমিও তোমায় চাই না। বাবা মা, তোমরা ভালো থেকো। আমি এখন আসি তবে। বাবা, ও বাবা, সেতু জেঠু সবাইকে বলেছে গ্রামে নাকি বাঘ এসেছে। বাবা, আমিও বাঘ দেখবো। বলে কি মেয়ে, পুরো আলোঝিরি গ্রাম শুদ্ধ লোক ভয়ে সিটিয়ে আছে, আর সে নাকি বাঘ দেখবে। একবার দেখাও না বাবা, বাঘ নাকি দেখতে বিশাল বড়, কি বাড়ির সমান। না রে, বাঘটা দেখতে তোর সমান। বাঘটা কিছু নেই, সবই লোকের মনের ভয় রে। কি বলছো কি বাবা? যদি এ বাড়িতে চলে আসে, যদি আমাকে খপ করে গিলে ফেলে? তাহলে আমিও বাঘটাকে গিলে ফেলবো। হয়েছে, অনেক গল্প হয়েছে। এবার তুই একটু খেলা কর তো মা, আমি একটু ঘুরে আসি। এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ বাবা? একটু কাজ আছে রে মা, কাজটা শেষ করেই চলে আসবো। তুই ভয় পাবি না তো আমার লক্ষ্মী মা? না বাবা, বাবা যখন বলেছে এই গ্রামে বাঘ নেই, তাহলে সত্যি নেই। আমার বাবা সব জানে। কিরে, কিসের আওয়াজ ওটা? কিসের আওয়াজ? কে কে ওখানে? বাবা, 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 ও বাবা, তোমার কি হয়েছে বাবা? কি গো কলিম মিয়া, এইগুলান কি খাবার বানাইছো বলো তো? বেগুনিতে পচা বেগুন পাইছি কাই, ডাইলের ডুমুরি তো একদমই নেতানো আসিল। পয়সা দিয়া খাবার কিনা যদি মুখেই না দিতে পারি, তাইলে কেমন লাগে কও তো? এই প্যাচ প্যাচে বর্ষায় আর কত ভালো খাবার চাও শুনি? ভালো বেগুন বাজারে নেই, তেলের বাজারেও আকাল। একটু বাজার ঘেটে দেখে এসো না। আরে বাদ দে না, তুই ওর দোকানের খাবার নিয়ে পড়ে আছিস। ও একরকম হলেই হলো। আসল খবর শোন, আসল খবর। আসল খবর? নতুন কোনো খবর আছে নাকি রে? নতুন এবং একই সাথে ভয়ঙ্কর। এই বর্ষা কিন্তু ভয়ঙ্কর বর্ষা, কারণ এই বর্ষায় এই গ্রামে বাঘ এসেছে। বাঘ এসেছে? কি বলছিস তুই? এই বর্ষায় বাঘ এলো থেকে? তাও আবার আমাদের এই গ্রামে? বাঘরা তো জঙ্গলে থাকে শুনেছি। তুমি কি কিছুই জানো না? কিছুই কি শুনতে পাও নাই নাকি? না তো, কিছুই তো শুনিনি আমি। বাঘ গ্রামে চলে আসছে, কিন্তু করিম জঙ্গলে গিয়ে থাকা শুরু করছে। গ্রামে কি হচ্ছে কিছুই জানো না? থামো তো কলিম মিয়া, মজা করো না। তারপর কি হলো তাই বলো। আমার আলেয়া চাচির দুটো ছাগল নিয়ে গেছে। আমি সেদিনও জঙ্গলের কাছে পায়ের ছাপ দেখেছি, বড় বড় নখের দাগ ছিল। কি সাংঘাতিক! আবুল মাজির কথা শুনছো নাকি? বাঘ নাকি তাকে আক্রমণ করছে। পিঠে বড় বড় নখের গভীর আসর ছিল। দেখা মনে হয় বাঘের নখেরই আসর। কি ভয়ঙ্কর!
আমরা তাহলে এখন কি করব? কিছুই বুঝতে পারছি না। সব মানুষজন এমন আতঙ্কে আছে যে কেউ কোনো কিছুই ঠিক মতো ভাবতে পারছে না। রাখাল পটলা তো বাঘ দেই খাই পালাইছে, ছাগল রাইখা পালাইছিল, কিছুক্ষণ পর গিয়া দেখে ছাগলের হাড়গোড় পইরা আছে। কেউ আর ভয়ে জঙ্গলের দিকে যাচ্ছে না। সবার ধারণা জঙ্গল থেকেই বাঘটা গ্রামে এসেছে। এই বর্ষায় তো তাইলে ঘর থেকে বাইর হওয়া মুশকিল। তাহলে আমরা এখন কি করব? বাঘের ভয়ে কতদিন ঘরে লুকিয়ে থাকবো? যতদিন না নিরাপদ পরিবেশ হয় ততদিন। এইটা কিসের আওয়াজ? কি হলো মা? অমন হা করে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে ভীষণ ভয় পেয়েছো। এইটা এটা কিসের গর্জন ছিল রে? বর্ষাকালে মেঘের গর্জন ছাড়া আর কিসের গর্জন শোনা যাবে বলো তো? মেঘ ডাকছিল আর কি। না না, আওয়াজটা অন্যরকম। মনে হইল বাঘ ডাকতাছে। বাঘ? তোমার মাথাতেও দেখছি অন্য সবার মতো পোকা ঢুকেছে। এই গ্রামে বাঘ আসবে কোত্থেকে? সবাই যে বলা বলি করছে। গ্রামের মানুষ পোকা উড়ে গেলে বলে পাখি উড়ে গেল, আর তুমি ওদের কথা বিশ্বাস করছো? আমি বাবা কিছুই জানি না। তুই জঙ্গলে যাস নে, বাঘের কথা শুনছিস না? আমার তো ভয়ে বুক কাঁপছে। আরে মা, এত ভয় পেও না। ভয়ের কি আছে? ওসব বাঘ টাক আমার কাছে আসবে না গো মা। কেন আসবে না? তুই তো রক্তে মাংসের মানুষ, তাই না? মাটির পুতুল তো আর নোস। কিন্তু মা, আমি কাঠ কেটে বিক্রি না করলে আমরা খাবো কি বলো তো? আর আমাদের ছাগলটাকে তো ঘাস খাওয়ানোর জন্য বের করতেই হবে। আমি অত শত বুঝি না বাবা, তুই সাবধানে থাকিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। আমি কথা দিচ্ছি আমি সাবধানে থাকবো। এবার তাহলে আসি। বৃষ্টির মধ্যে কোথায় বেরুচ্ছিস? বৃষ্টি থেমে গেছে মা, তাকিয়ে দেখো। কাঠ তো কাটতে হবে। তোকে নিয়ে আমার বড্ড দুশ্চিন্তা হয় রে বাবা। তোর তো বাবা নেই, আজ সে বেঁচে থাকলে আমার এত চিন্তা হতো না। চিন্তার কিছু নেই মা, তুমি এত এত ভেবে মাথাটা আর খারাপ করো না তো। হে সৃষ্টিকর্তা, আমার ছেলেটাকে সব রকম বিপদ আপদ থেকে মুক্ত রেখো। খা রে ভুলু, খা। এমন তাজা সুন্দর রসালো ঘাস এই মাঠ ছাড়া আর কোথাও পাওয়া যায় না রে। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো রে। আমার প্রিয় ছাগলটাকে এভাবে খেয়ে গেল রে। ও আমার প্রাণ প্রিয় ছাগল রে, কে করলো? কিরে, এমন পাগলের মতো কাঁদছিস কেন ফটিক? কাঁদবো না তো কি করব, খুশিতে নাচবো। আমার কত শখের ছাগল বাঘে খেয়ে নিল রে। বাঘে খেয়েছে? তা নয় তো কি, দেখছো না কেবল হাড়গোড় পড়ে আছে। হায় হায়, কি ক্ষতি হয়ে গেল আমার। কিন্তু এই হাড়গুলো দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর করে কেউ কেটেছে। বাঘের কাজ বলে তো মনে হচ্ছে না। কি কি বললে? তোমার কি ধারণা এগুলো আমার কাজ? আমি কেটে বলছি বাঘ করেছে? আরে তা নয়, তা নয়, মানে এ কি? তুমি কে?
আরে আমি। করিম ভাই, এ বেশ নিয়েছো কেন? বাঘ সেজে বাঘের সাথে যুদ্ধ করতে চাও নাকি? আরে না পাগল, বাঘের সাথে যুদ্ধ করতে গেলে আমি কি টিকবো? আমাকে দেখে যেন বাঘ ভয় পেয়ে পালিয়ে যায়, তাই এ বেশ ধরেছি। হ্যাঁ, বাঘ তো তোমার এই বেশ দেখে ভয়ে অজ্ঞান হয়ে যাবে। ও বাবারে, ওই যে শুনেছিস, বাঘ ডাকছে রে, নিশ্চয়ই বাঘ ডাকছে। আরে বাবারে, আমি পালাই পালাই। ওরে বাবারে, আমিও পালাই। এই টিপু, চল চল চল, জলদি চল। বাবারে বাবা, কেমন ছুটতে হলো বলতো। আর কিছুক্ষণ ওখানে থাকলে বাঘটা তো খেয়েই ফেলতো, কি বলিস? কিন্তু আমি ভাবছি অন্য কথা, বাঘটা সামনে এলো না কেন? বাঘটা কি আর এত লোকের সামনে আসবে, আর এত লোককে কি একসাথে ধরবে? তুই একা যাস, দেখবি বাঘটা তোর সামনে এসে গান গাইছে, এসো এসো আমার ঘরে এসো। যাস না একা? আরে ও কলিম ভাই, দাঁড়াও দাঁড়াও, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? আরে তোমরা, আর বইলো না ভাই, চাচার গরুটাকে বাঘ টেনে নিয়ে গেছে। চাচা এই শোকে অজ্ঞান হয়ে গেছে। আমি যাচ্ছি কবিরাজ ডাকতে। কি বলিস? চল তো গিয়ে দেখি। হ্যাঁ, তোমরা যাও, আমি কবিরাজকে নিয়ে আসছি। চাচার খবর শুনে ছুটে এলাম চাচি, গরু নাকি বাঘ ট্রেনে নিয়ে গেছে। হ্যাঁ, আমরা সবাই বৃষ্টির মধ্যে ঘরেই বসেছিলাম, এই সুযোগে বাঘটা এই কাজ করেছে। আমার একমাত্র দুধের গাইটা, হায় হায় রে, কোথা থেকেই রাক্ষস যে গ্রামে এলো। কিরে, কি হয়েছে? এখানে এসে ধ্যান করছিস নাকি? বাড়ি চল, জলদি বাড়ি চল। আমি ভাবছি অন্য কিছু। বাঘটা এত বড় একটা গরু কি করে টেনে নিল? বাঘটা অনেক শক্তিশালী, তাই গরু টেনে নিয়ে গেছে। এটা নিয়ে আর কথা বলার কি আছে? নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। তুই তোর ঝামেলা নিয়ে থাক, আমরা যাই। আই ফটিক, চল চল চল। যা দেখা যায় তা অনেক সময় সত্য নয়। হায় হায় রে, আমার এই কি সর্বনাশ হয়ে গেল রে। কি হয়েছে মা? কি হয়েছে? কাঁদছো কেন? ওরে বাবা রে, আমার ছাগলটা কই গেল রে। এইটুকু সম্বলই তো ছিল আমার, এখন এখন আমি কি করব? মা, তুমি কেঁদো না, আমি ছাগলটাকে খুঁজে আনবো যেভাবেই হোক। বাঘ হোক আর যাই হোক, আমি ছাগলটাকে ফিরিয়ে আনবোই আনবো। না রে বাবা না, আমার ছাগল লাগবে না, তুই ওই বাঘের মুখে শ্বাস নে বাবা। তুমি ভয় পেও না মা, তুমি দেখো আমি ঠিক ফিরে আসবো। এই, দেখ দেখ, টিপু কোথায় যাচ্ছে রে? কাঁধে কুড়াল। বাঘের উপদ্রব শুরু হওয়ার পর থেকে তো জঙ্গলে কেউই যায় না। ও কি জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছে নাকি রে? এই টিপু, যাচ্ছিস কোথায়? জঙ্গলের দিকে, ছাগলটা হারিয়ে গেছে, দেখি ওদিকে খুঁজে পাই কিনা। ওরে টিপু, পাগল হয়ে গেছে রে টিপু, বাঘের মুখে যাচ্ছে। কেমন বাঘ ওটা আজ আমি দেখেই ছাড়বো।
আজকে মনে হয় বাঘের হাতে একটা মানুষের প্রাণ যাবে। তবে টিপু কিন্তু বেশ সাহসী, ও নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। ওর সাহস আছে মানছি, কিন্তু বাঘের সঙ্গে পেরে উঠবে কি? কপাল মন্দ হলে এই বৃষ্টিতেও ছাগল খুঁজতে বের হতে হয়। এখন ভালোই ভালোই খুঁজে পেলেই বাঁচি। ওই যে বাবাজি মনের সুখে ঘাস খাচ্ছে। দাঁড়াও সোনার চাল, এক্ষুনি ধরছি তোমাকে। তোমাকে তো ধরবই, আর বাঘ মামা এলে তাকেও ধরে পেদাবো আমি। আরে বাঘ ডাকলো মনে হয়। এই ছাগল তাড়াতাড়ি চল, বাঘ মামা এসে তোকে চিবিয়ে গিলবে। চল চল চল। কে কে ওখানে? কে? বাঘ? তাহলে লোকে যা বলে সত্যি বলে? আরে এটা কি? এ কেমন বাঘ? আচ্ছা, আবুল মাঝি তাহলে সেই বিখ্যাত বাঘ। এই লোকই বাঘ সেজে সবাইকে ভয় দেখাচ্ছিল, কিন্তু বেটা এভাবে ঘুমিয়ে পড়লো কেন? যা বেটা, এবারের মতো প্রাণে বেঁচে গেলি। আমি আমি এখানে কেন? আবুল মাঝি, তুমি এমন কাজ কি করে করতে পারলে? তুমি বাঘ সেজে আমাদের ভয় দেখিয়ে ছাগল চুরি করছিলে। আমার চাচার গরুটা তুমিই চুরি করেছ। তুমি বাঘ সেজে এতদিন এই সব করছো। তোমার জন্য আমরা ঘর থেকে বের হতে পারিনি। কত লোকের ক্ষতি করেছো তুমি, তোমাকে গ্রাম ছাড়া করা উচিত। আমি সবার কাছে ক্ষমা চাই। আমি ইচ্ছে করে এ কাজ করিনি, বিশ্বাস করুন। সেদিন এই রে, এমন বৃষ্টি নেমে গেল। এই বৃষ্টিতে ভিজলে নির্ঘাত অসুখ করবে। আরে আচ্ছা, মজার মানুষ তো। যাগ্গে, আরে লোকটা তো শুধু আজব না, গুলোবনেরও। সব কিছু ফেলে চলে গেল। পেয়েছি পেয়েছি পেয়েছি। তারপর আমি ভাবলাম এটা পরে বাঘ সেজে গরু ছাগল চুরি করব। আমার মেয়েটাও মাংস খেতে পারবে, আর বাকি মাংস আমি বাজারে বিক্রি করতে পারবো। বর্ষাকালে কেউ ঘর থেকে বের হয় না, তাই আমার জন্য ব্যাপারটা আরো সহজ হয়ে গেল। আমি নিজেই নিজের পিঠে বাঘের নকল আঁচড়ের দাগ বানাই, যাতে কেউ আমাকে সন্দেহ না করে। আর আমি ঘুমের ওষুধের ধোঁয়া ব্যবহার করতাম, সেটাও আমার খুব কাজে এসেছিল। তবে আজ কুড়ালের বাড়ি খেয়ে সেই ধোঁয়া আমার নিজের নাকে এসে পড়েছিল। তুমি ঘুমের ওষুধের ধোঁয়া দিয়ে আমাদের ঘুম পাড়িয়ে আমাদের গরু ছাগল চুরি করতে। আচ্ছা, যদি আমরা মরে যেতাম? আমি জানি আমার ভুল হয়েছে, আমাকে আপনারা ক্ষমা করে দিন। আমি সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দেব। আমাকে আপনারা আরেকটা সুযোগ দিন। আবু তো আসলে বিপদে পড়েই এমন কাজ করেছে। গরিব মানুষ লোভে পড়ে গেছে আর কি। মাইয়াটার জন্যই মনে হয় এইটা করছে। সন্তানের জন্য মা বাবা কত কিছুই না করে। আমরা তাকে ক্ষমা করতে পারি কিনা বলো? তবে আবুলের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ক্ষতিপূরণ দিতে হবে। তোমাকে আরেকটা সুযোগ দেওয়া হলো।
তবে টিপু যদি না থাকতো আমরা এই বাঘের হাত থেকে মুক্তি পেতাম না, কি বলো? হ্যাঁ, কিন্তু টিপু তুই কি করে বুঝতে পেরেছিলি যে এটা আসল বাঘ না? আমার শুরু থেকেই সন্দেহ হচ্ছিল, তাই মনে সাহস ছিল। আমার আগে থেকেই মনে হতো এটা কোনো আসল বাঘ না। সত্যি সাহস যে কত চমৎকার জিনিস সেটা আবারও প্রমাণ হইল। টিপু না থাকলে আমরা কখনো জানতামই না এই বাঘের আসল পরিচয়। তাই টিপুর জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করা হবে, কি বলো সবাই? এ তো দারুণ প্রস্তাব, দারুণ প্রস্তাব।